2024-এর অগস্টে হাসিনা আন্দোলনের জেরে বাংলাদেশ ছাড়তে বাধ্য হলেন। আর এরপর হাসিনার দল আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর শুরু হয় নারকীয় অত্যাচার। যান বাঁচাতে অনেকেই আত্মগোপন করতে বাধ্য হন, অনেকে আবার গোপনে দেশ ছাড়তে গেলে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বাড়িতে দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগও ওঠে। সেই আওয়ামী লীগই ফের মাথাচাড়া দিতে শুরু করেছে বাংলাদেশে। আত্মগোপন করে থাকা আওয়ামী লীগের নেতা কর্মীরা সম্প্রতি লন্ডনে দেওয়া হাসিনার অডিও বার্তাতেই যেন নতুন করে আন্দোলনে নামার রসদ খুঁজে পেয়েছেন। তাহলে কি আবার আন্দোলনের মূল স্রোতে ফিরতে চলেছে হাসিনার দল? তাহলে কি ফের বাংলাদেশের সাধারণ নির্বাচনে অংশ নিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের মসনদে ফিরতে পারেন হাসিনা? এইসব জল্পনা কিন্তু নতুন করে মাথা চাড়া দিতে শুরু করেছে। এই নিয়ে আমরা কথা বলেছিলাম বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শাহিদুল হাসান খোকনের সঙ্গে। গোপন ডেরা থেকে তিনি জানিয়েছেন, আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশে 71 সালে স্বাধীনতা এসেছিল, অথচ সেই স্বাধীনতার আগে এই আওয়ামী লীগকেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। কিন্তু তাতেও দমিয়ে রাখা যায়নি এই আওয়ামী লীগকে। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শেষ করে দেওয়ার পরই আওয়ামী লীগ কিন্তু ফের মাথা তুলে দাঁড়িয়েছিল। পরে বাংলাদেশের ক্ষমতাও এসেছিল। তাই শাহিদুলের মতে বাংলাদেশে আওয়ামী লীগের মতো দলকে দমিয়ে রাখা যাবে না। এখনকার বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ নেতাকর্মীরা আত্মগোপন করে থাকতে বাধ্য হচ্ছে। তাদের হাত পা বাঁধা রয়েছে, কিন্তু তাই বলে বাংলাদেশের মানুষদের মন থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা যাবে না। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। সমস্ত বিপদ আপদ ঠেলেই কিন্তু আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে। আওয়ামী লীগকে কিন্তু 71 সালেও নিষিদ্ধ করা হয়েছিল মুক্তিযুদ্ধের আগে। তো সেই আওয়ামী লীগই কিন্তু স্বাধীনতা মানে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল। একটি মানে যে রাজনৈতিক দলটির নেতৃত্বে একটি দেশ স্বাধীন হলো, তাকে সেই স্বাধীন দেশে আপনি নিষিদ্ধ করবেন, তার কর্মকাণ্ডকে নিষিদ্ধ করবেন, আর বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে, এটা আমি মনে করি না। আমি আপনাকে স্পষ্ট করে বলে দিতে চাই যে সিদ্ধান্ত একপক্ষীয় হচ্ছে এখন, কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধের মানুষ, যারা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি যারা অনুগত, সেই শ্রেণীর মানুষের সংখ্যা নেহাত কম নয়। আপনি ধরে নিতে পারেন যে এই সংখ্যা যারা নিষিদ্ধ করছে তাদের চেয়ে অনেক বেশি। কিন্তু আজ সময়ের কারণে, আজ পরিস্থিতির কারণে তারা কথা বলতে পারছে না। কিন্তু দেখুন আপনি দেখুন যে ছাত্রলীগ পেলেই ধরে নেওয়া হচ্ছে, তাদেরকে জেলে ঢুকানো হচ্ছে। মায়ের জানা যায় যে ছাত্রলীগ কর্মীকে নির্যাতন করা হচ্ছে। সেই ছাত্রলীগই কিন্তু ঢাকার দেওয়ালে আজ এই বিজয় দিবসকে সামনে রেখে জয় বাংলা স্লোগান লিখেছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে হতো। আমি যে ছেলেগুলো দেখবেন, এরা সবাই তরুণ, বয়সে তরুণ। এই যে তারুণ্য, এই তারুণ্যকে কিন্তু রুখে দেওয়ার কোনো শক্তি কারো নেই। আর আওয়ামী লীগ একটি সুসংগঠিত রাজনৈতিক দল, তাদের সাংগঠনিক যে কাঠামো সেটি কিন্তু একদম তৃণমূল পর্যায়ে, মানে সাধারণ মানুষের মধ্যে বপন করা বীজ। সেই বীজ কিন্তু একদিনে উপড়ে ফেলার মতো কোনো সুযোগ নেই। তারা আবার আস্তে আস্তে কিন্তু সংগঠিত হচ্ছে। আপনি দেখুন 15ই আগস্ট মানে 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর 15ই আগস্ট বঙ্গবন্ধুর যে প্রয়াণ দিবস, সেদিন থেকেই কিন্তু আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছে। এবং ঢাকার রাস্তা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়তই মিছিল মিটিং হচ্ছে। হ্যাঁ, যে প্রশ্নটি আপনি আমাকে করছেন যে আওয়ামী লীগ কি তাহলে ফিরছে, অবশ্যই আওয়ামী লীগ ফিরছে এবং ফিরবে। কারণ আওয়ামী লীগ এত জনসমর্থন নিয়ে পাওয়া একটি রাজনৈতিক দল, যারা 2008 সালে যে সর্বশেষ যদি নির্বাচনের কথা বলি, যে বিতর্কিত বাংলাদেশে নির্বাচন নিয়ে যে বিতর্কটি হয়, তার ঊর্ধ্বে কিন্তু 2008 সালের ইলেকশন। সেই ইলেকশনে কিন্তু 2/3 আসন নিয়ে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছিল। তো ধরুন পরের ইলেকশন গুলো যাই হোক না কেন, জনপ্রিয়তা কতটুকু কমতে পারে একটা রাজনৈতিক দলের?
যদি কমেই থাকে। কিন্তু আমার মনে হয় 5 আগস্টের পর আওয়ামী লীগের জনপ্রিয়তা আরো বেড়েছে। এদের এই কর্মকাণ্ডে গত 4 মাসে আওয়ামী লীগের জনপ্রিয়তা 10 to 20% বেড়ে গেছে। সেইভাবে আমি বলতে পারি যে আওয়ামী লীগ শুধু এখন তাদের যে সাংগঠনিক কাঠামো সেটিকে সঠিকভাবে পরিচালনা করা, এটা কিন্তু পরিচালনা আপনি করে তারা বলছেন যে রাস্তায় নামবে। ছাত্ররাই আবার ঢাকার দেওয়ালে জয় বাংলা লিখছে, কিন্তু দাদা আগস্ট মাসে যে হাসিনাকে দেশ ছাড়তে হয়েছিল, সেই যে আন্দোলন গণ অভ্যুত্থান শুরুটা তো হয়েছিল সেই ছাত্রদের হাত ধরেই। একদম তাই, একদম তাই। এটি আসলে ছাত্রদের হাত ধরেই শুরু হয়েছিল। কিন্তু ছাত্রদের যে যৌক্তিক দাবি, যে আন্দোলনের দাবি ছিল তাদের চাকরিতে কোটা সংস্কার, সেই কোটা সংস্কারের বিরুদ্ধে তাদের দাবি ছিল। কিন্তু সেটি কিন্তু হয়ে যাওয়ার পরেও এই আন্দোলনটি চলমান থাকে এবং পরবর্তীতে শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে চলে আসে। তখন কিন্তু আর এই আন্দোলনটি ছাত্র আন্দোলন থাকে না, এটি একটি রাজনৈতিক আন্দোলনে পরিণত হয় এবং বিভিন্ন রাজনৈতিক দল আজকে যারা এই সরকারের সুবিধাভোগী তারা সেই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে যায়। তো আজকে যখন এই জ্বালাও পোড়াও ভাঙচুর অগ্নিসংযোগ করে যে বাংলাদেশের শেখ হাসিনাকে যে ক্ষমতাচ্যুত করা হলো, সেটির মূল উদ্দেশ্য ছিল যে সরকার পতন। এটি অনেক মানুষ বুঝতে পারেনি তখন। আজকে সেই শ্রেণীর মানুষ, ছাত্র জনতা, সাধারণ মানুষ সবাই কিন্তু জুলাই আগস্টে যে আন্দোলনটি হয়েছে সেটি আসলে কোনো প্রকার ছাত্র আন্দোলন ছিল না, সেটি ছিল শেখ হাসিনার বিরুদ্ধে একটি আন্দোলন। এবং তার সেই বুদ্ধি আজ বোধোদয় হওয়ার কারণেই আজকে কিন্তু সেই মানুষগুলো ঘুরে দাঁড়াচ্ছে। হ্যাঁ, আমরা অনেককেই দেখেছি যারা জুলাই আগস্টে এই ছাত্রদের পক্ষে ছিল, আজ তারা তাদের বিরোধিতা করছে। অনেকেই লজ্জা পেয়ে, অনেকেই ভুল বুঝতে পেরে আজকে সেই ছাত্রদের বিপক্ষে কথা বলছে, শেখ হাসিনার পক্ষে কথা বলছে। তার মানে সেই ছাত্ররাই আবার ঘুরে দাঁড়াচ্ছে। আপনার প্রশ্নের যে জায়গাটি, কিন্তু যে আমি বলবো যে সেই ছাত্ররাই আবার ঘুরে কারণ দাঁড়াচ্ছে। হচ্ছে আওয়ামী লীগের একটা বড় ভোট হচ্ছে এই যে সংখ্যালঘু হিন্দুরা বাংলাদেশে থাকা, সেটা আওয়ামী লীগের ভোটের একটা বড় অংশ। এই সমস্ত দমন পীড়নকে সামলে কতটা সেই সংগঠনকে আবার চাঙ্গা করতে পারবে? দেখুন, সংখ্যালঘুরা তাদের অধিকার যারা সুরক্ষিত করবে তাদেরকেই ভোট দেবে। আওয়ামী লীগের ভোট ব্যাংক সংখ্যালঘু, এটা একটি প্রচার, এবং সে প্রচারটি অনেকটা সত্য। কারণ আওয়ামী লীগ সংখ্যালঘু বান্ধব। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে, আমি বলবো মানে পুরোপুরি না হলেও মন্দের ভালো আওয়ামী লীগ। এছাড়া ডিসেম্বরে বাংলাদেশের রাজধানী ঢাকায় বিভিন্ন দেওয়ালে ফের জয় বাংলা স্লোগান লেখা ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শাহিদুল ইসলাম খোকনের মতে এই ঘটনায় প্রমাণ করছে যে ছাত্ররা নিজেদের ভুল বুঝতে পেরেছেন, তারাই আজ জয় বাংলা স্লোগান লিখছেন দেওয়ালে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।